আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে 8.4 এর এমসিকিউ পার্টটা নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা 8.1, 2, 3 ওইখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কিন্তু আপলোড দিয়ে ফেলছি। হ্যাঁ, সো তোমরা যারা দেখো নাই তোমাদের প্রতি রিকোয়েস্ট ওই ভিডিওগুলো দেখবা, কারণ ওগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা কিন্তু আপলোড দিয়েছি। ওকে, এগুলো দেখলে তোমার অনেকটা বেসিকও ক্লিয়ার হয়ে যাবে, বা বোর্ড কোশ্চেনে যে এমসিকিউ গুলো থাকে ওগুলোও ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আশা করি এগুলো যদি কমপ্লিট করো তোমার এক্সামে তুমি ইনশাল্লাহ কমন পাবা। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাসটা। আজকের ক্লাস হচ্ছে 8.4 এর এমসিকিউ। আর এমসিকিউ পার্টের প্রতি রিকোয়েস্ট আসছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটা করছি। এটার পরে কিন্তু আমরা এসকিউ করব। হ্যাঁ, বিভিন্ন এরপরে পরিমিতিতে আমরা যেতে পারি, পরিমিতির এমসিকিউ গুলা নিয়ে, তারপরে এসকিউ গুলা নিয়ে এগুলা আমরা কমপ্লিট করব। যেহেতু এসকিউতে কিন্তু বড় একটা মার্ক, এসকিউতে তুমি 20 মার্ক ওইখানে পাচ্ছ, আর এমসিকিউতে 30 মার্ক, 50 মার্কসের কিন্তু প্রিপারেশন এর মধ্যে। সো এই জায়গায় অবহেলা করার কোনো মানেই নেই বা সুযোগ নেই। আর এমসিকিউতে তুমি যদি মার্কসটা একটু বেটার করতে চাও ম্যাথে বিশেষ করে, তোমাকে কিন্তু এমসিকিউতে 28, 29, 30টা পারতে হবে, তাইলে তোমার মার্কটা তুমি কিন্তু ভালো করতে পারবা। এই এমসিকিউতে যারা এ প্লাস চাও, এমসিকিউতে অবশ্যই মাস্ট মাস্ট ভালো করা লাগবে। হ্যাঁ, সো এবার চলো আমরা এই অধ্যায়ের এমসিকিউ যেগুলো আছে, এখানে আমি 8টা এমসিকিউ তুলেছি। 8টা আমরা কমপ্লিট করি। 8টা কমপ্লিট করতে গিয়ে তোমার কিন্তু অনেক কিছুই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, সো একটু ফোকাস দিও আর দেখো ক্লাসটা কিভাবে করাই। সো ক্লাস থেকে তোমার অনেক কিছু ক্লিয়ার হবে। তো এবার চলো আমরা 8.4 এর যে এমসিকিউ গুলো নিয়েছি, এখানে কিছু ওয়ার্ড আমার চোখে পড়তেছে, এই ওয়ার্ড গুলো আমি তোমাদের একটু আগে বুঝাই নিব, দেন এমসিকিউ গুলাতে যাব। ঠিক আছে? সো এই দেখো এইখানে আমি কতগুলো কথা, একটা হচ্ছে বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ, ঠিক আছে, তারপরে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, এই ওয়ার্ড গুলা, গঠিত কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা। হ্যাঁ, তারপরে হচ্ছে সর্বোচ্চ, এই যে স্পর্শক, একটা ওয়ার্ড আছে, দুইটি বৃত্ত বহিঃস্পর্শ করলে সর্বোচ্চ কয়টি, এই যে সাধারণ স্পর্শক। এই ওয়ার্ডগুলো আমাদের বুঝতে হবে যে স্পর্শক কি, আবার বহিঃস্পর্শক কি, অন্তঃস্পর্শক কি, এগুলা বুঝলে তারপরে তুমি কিন্তু এখানে এমসিকিউ বুঝতে পারবা। তো এই ওয়ার্ডগুলো আমি আগে তোমাদের বুঝাই নিব, তারপরে আমি এমসিকিউ গুলা শুরু করব। তো এবার বহিঃস্পর্শক আর অন্তঃস্পর্শক এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। ধরো এখানে আমি দুইটা বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে সেন্টার ও, এটাও সেন্টার হচ্ছে পি। ধরো এই দুইটা বৃত্ত যদি আমি একটার সাথে আরেকটা মানে এই যে টাচ, একটার সাথে আরেকটা গায়ে টাচ করে যদি আমি রাখি, তখন আমরা বলতে পারবো এই দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করছে, মানে বাইরে থেকে স্পর্শ করছে, এইটাই বলছে বহিঃস্পর্শ। আবার এই দুইটা বৃত্তে যদি আমি একটা বৃত্তের ভিতরে একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত, ধরো সো এরকম যদি আরেকটা বৃত্ত আঁকায় ফেলি, এটার সেন্টার এটা হচ্ছে একটা সেন্টার, আর এটা একটা সেন্টার। সো এই দুইটা বৃত্ত এখানে কি করছে বলতে পারবো, অন্তঃস্পর্শ করছে। বুঝতে পারছো কি বলছি? তার মানে বহিঃস্পর্শ হচ্ছে কি, দুইটা বৃত্ত বাইরে, মানে এটা শরীরের সাথে আরেকটা শরীর লেগে থাকবে, একটার সাথে আরেকটা মানে পিঠ লেগে থাকবে। আর এইখানে হবে একটার ভিতরে আরেকটা বৃত্ত থাকবে, কিন্তু বৃত্তের একটা কি থাকবে, একটা কমন পয়েন্ট থাকবে, যে পয়েন্টে দুইজনই লেগে আছে। এটা হচ্ছে অন্তঃস্পর্শ। এটা কি অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ। আর এইটাকে বলতে পারবো বহিঃস্পর্শ, স্পর্শ, স্পর্শক। বুঝা গেছে কি বলছি? এই হচ্ছে অন্তঃস্পর্শক আর বহিঃস্পর্শক। আর স্পর্শক কি? স্পর্শক মানে আমি বলছিলাম যে একটা রেখা যদি কোন একটা পয়েন্টে কি হয়, টাচ করে যায়, এটা হচ্ছে স্পর্শক। সো এই হচ্ছে স্পর্শকের কনসেপ্ট। আর ছেদক কি? ছেদক হচ্ছে, স্পর্শক তো বুঝলাম, ছেদকটা হচ্ছে একটা রেখা এরকম করে যদি ছেদ করে যায়, একটা সেন্টার, একটা সার্কেল আছে, একটা বৃত্তে যদি একটা রেখা কি করে যায়, ভিতর দিয়ে কোনো একশো কেটে ফেলে, এই যে এরকম, এগুলো সব কিন্তু ছেদক, এগুলা ছেদক। তো ছেদক আর স্পর্শক ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলো একটু ভিতরে যাই, যে এখানে বাকিটা কি বলছে। বোর্ড আজকে কালো হয়ে যাচ্ছে। এবার আমরা এমসিকিউ গুলো কমপ্লিট করব, ঠিক আছে, এবং আমরা নিচের থেকে করব যেন আমাদের স্পেস থাকে, প্রতিদিনের মতো করার চেষ্টা করব। সো এই এমসিকিউটার দিকে একটু তাকাই আমরা। 8 নম্বর, সরাসরি 8 নম্বরে চলে যাচ্ছে। এখানে বলছে দুইটি বৃত্ত
পরস্পর কি করলে ছেদ করলে, পরস্পর ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। দেখো আমি একটু আগে বলছি ছেদক মানে কি বলছি, এই একটা রেখা মার্কার এই একটা মনে করো একটা একটা বৃত্ত, এই বৃত্তকে এই যে রেখাটা কি করছে ছেদ করছে। তো অনুরূপ ভাবে বৃত্তকে কি বৃত্ত ছেদ করতে পারে? হ্যাঁ পারে, তো বৃত্তকে বৃত্ত ছেদ করতে পারে। দেখো এখানে ছেদ করছে, ওকে, এই পয়েন্টে আর এই পয়েন্টে কি করছে ছেদ করছে। এখন ওরা বলছে দুইটা বৃত্ত পরস্পর কি করলে ছেদ করলে, ছেদ করলে ছেদ যদি করতে হয় একটার ভিতর দিয়ে আরেকটা যেতেই হবে। সো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা পি, এটা ধরলাম কিউ সেন্টার। সর্বোচ্চ বলছে যে ছেদ করলে, ওরা যদি ছেদ করে ওদের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়। এখন তুমি আমাকে বলো যে সাধারণ স্পর্শক মানে কি? সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা দুইটা সার্কেলের জন্য, মানে দুইটা বৃত্তের জন্যই ওই স্পর্শকটা, মানে বলা যাবে যে দুইটার জন্যই ওটা স্পর্শক। তো এখানে খেয়াল করো, এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে সেন্টার, এটা একটা সেন্টার। এখন আমি এখান থেকে একটা স্পর্শক অঙ্কন করতে পারি, দেখো এরকম। আরেকটা স্পর্শক কি আমি এরকম অঙ্কন করতে পারি না? পারি তো, বুঝে গেছে? এরকম। সো এইটা একটা স্পর্শক হয়েছে, এটা একটা স্পর্শক, এরকম। তো এইখানে বৃত্ত ছোট বড় কোনো ফ্যাক্ট না, তুমি এর বাইরে আর স্পর্শক আঁকতে পারবা না। সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক মানে যে স্পর্শক দুইটা বৃত্তের জন্য স্পর্শক। তো এরকম দেখো আমি আরো ছোট, এইরকম ছোট একটা নিলাম, এরকম বড় একটা নিলাম। তো এইটা দিয়েও দেখি কয়টা স্পর্শ সাধারণ স্পর্শক অঙ্কন করেছে, এই একটা, এই একটা, এই একটা। যদিও এটা ছেদক হয়ে গেছে, একটু কনসিডার করো আমার ড্রয়িংটা। সো দেখো এইখানেও আমি কি করতে পারি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই দুই বৃত্তের জন্য আমি কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারতেছি? দুইটা। সো তোমার যদি কখনো বলে দুইটা বৃত্ত যদি পরস্পর কি করে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, সেটার অ্যান্সার হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। বুঝতে পারছো? খুবই ইজি, কিন্তু জাস্ট চিত্রটা যদি তুমি ড্র করতে পারো। আর আমার ক্লাসগুলো দেখলে চিত্র অঙ্কন করা তোমার জন্য ইজি হয়ে যাবে, কারণ আমি বিশ্লেষণ করতেছি প্রত্যেকটা চিত্র কিভাবে অঙ্কন করা যায়, কিভাবে কি এমসিকিউ গুলো হচ্ছে। বুঝে গেছে? সো তোমার জন্য কিন্তু আসলে ইজি হবে বিষয়টা। সো এবার চলো পরবর্তী এমসিকিউটাতে আমরা 8 নম্বর পেয়ে গেলাম যে দুইটা বৃত্ত পরস্পর ছেদ করলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? দুইটি। এবার আসো দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এই দেখো এর আগের কোশ্চেনটা ছিল ছেদ করলে, দুইটা বৃত্ত পরস্পর কি করলে এরকম ছেদ করলে কয়টা অঙ্কন করা যায়? দুইটা। এখন ওরা বলছে ছেদ না, দুইটা বৃত্ত। তোমাকে কিন্তু কোশ্চেনের মারপ্যাচ বুঝতে হবে, ভাষার মারপ্যাচ, ভাষার মধ্যে কোনটা স্কিপ করতেছে, কোনটা কি বলতেছে, এটা যদি না বুঝতে পারো তাইলে কিন্তু তোমার জন্য বিপদ ওয়েট করতেছে এবং তুমি কিন্তু মার্ক কাটা খাবা। তো বলছে দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এখন আমারে তো বলে নাই ওরা সেট করছে, বলছে সেট করার কথা, মুছে নি। দুইটা বৃত্ত কি ছেদ করছে এটা তো বলে নাই, তাই না? তো আমি দুইটা বৃত্ত আঁকাই, চলো দুইটা বৃত্ত যদি আঁকাই, র্যান্ডমলি আমি দুইটা বৃত্ত আঁকাবো, এই দুইটা বৃত্ত আঁকাবো। এখন এই দুইটা বৃত্ত কি করছে, দুইটা বৃত্তের সর্বোচ্চ, বলছে সর্বোচ্চ, এই একটা ওয়ার্ডই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এখন দুইটা বৃত্ত আমি যদি এইভাবে আঁকাই, দুইটা বৃত্ত, তাহলে আমার কি করা যাবে, দুইটাই আঁকতে পারবো। দেখো আর পারতেছি না, কিন্তু আমি এই দুইটা বৃত্ত যদি এরকম করি, দেখো এরকম, ভালো করে বুঝবা, এরকম যদি হয়, এবার দেখো আমি এই বরাবর একটা আঁকতে পারি, এই বরাবর একটা আঁকতে পারি, আরেকটা কিন্তু আমি এই বরাবর আঁকতে পারি, পারি না বলো? কয়টা হয়েছে তাইলে? কয়টা হয়েছে? তিনটা কিন্তু হয়ে গেল। এর আগে হচ্ছিল কয়টা? দুইটা। আর এখন আমার কি হয়েছে? তিনটা। বলছে দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক তুমি অঙ্কন করতে পারবা। সো এটা একটা পয়েন্ট গেল, এটা এক উপায়, কিন্তু আরো উপায় আছে কিনা আমি দেখি। আরো উপায়, দুইটা বৃত্তে, দুইটা বৃত্ত দিয়ে আমি এই একটা টাইপ আঁকাইছি, এই একটা টাইপ, আরেকটা টাইপ দেখি।
আচ্ছা, এবার আসো 8 নম্বরটাতে। এবার আসো 7 নম্বরটাতে। বলছে দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তোমাকে কিন্তু ভাষাটা বুঝতে হবে। এই যে ভাষার যে মারপ্যাচ, এইটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। এর আগে বলছিলাম দুইটা বৃত্ত ছেদ করলে, এখন কি বলো, ওরা কি বলছে ছেদ করার কথা? এখন তার ছেদ করার কথা বলে নাই, বলছে বৃত্ত দুইটা কিন্তু ছেদ করছে এরকম কোন কথা বলে নাই। তো আমি কত উপায়ে এখানে বৃত্ত আঁকাইতে পারি সেটা হচ্ছে এখন আমরা দেখব। তো চলো এবার কি করি, যে আমরা দুইটা বৃত্ত নিলাম, মনে করো এরকম দুইটা বৃত্ত যদি নেই, যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। সো আমি এই দুইটা বৃত্তের এখান দিয়ে একটা স্পর্শক অঙ্কন করতে পারি, মানে এটার কি বলা যাবে, এটা হচ্ছে বহিঃস্পর্শক। ঠিক আছে, এইটার দুইটা বৃত্ত। আবার এরকম এরকম আমি দুইটা বৃত্ত অঙ্কন করতে পারি, দুইটা এরকম, এটাও কিন্তু কি সাধারণ স্পর্শক। কোশ্চেনে বলছে দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক। দুইটা বৃত্তে আমি এইভাবে কিন্তু এটার বলে কি সরল সরল স্পর্শক। এটা কি সরল স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। আর এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক এটা। সো এইটা একটা উপায়, এটা আরেকটা উপায়। ঠিক আছে, তো আরেকভাবে কি, আরো কিভাবে অঙ্কন করতে পারি, দুইটা বৃত্ত যদি পরস্পর কি করে বহিঃস্পর্শ করে, এটাও একটা সাধারণ স্পর্শক। ঠিক আছে, আমরা তো বলছি কি সাধারণ স্পর্শক কয় উপায়ে, কত ভাবে, সর্বোচ্চ কয়টি উপায়ে, কয়টি উপায়ে বা সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে দেখো, আরেকটা হচ্ছে যদি এরা অন্তঃস্পর্শ করে, করতেই পারে তাই না, এটা আরেকটা ওয়ে না। সো দেখো আমরা এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এই 4 উপায়ে কিন্তু আমরা কি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। আমাকে বলে নাই বহিঃস্পর্শক অঙ্কন করতে, আমাকে অন্তঃস্পর্শকও বলে নাই, আমাকে তির্যক সাধারণ স্পর্শকও তো বলে নাই। আমাকে বলছে স্পর্শক আঁকা যায়, সাধারণ স্পর্শক কয় উপায়। এই যে 4টা উপায়ে আমরা কিন্তু সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। তাহলে এটা হচ্ছে 4 উপায়ে, 4টি উপায়। ঠিক আছে, এটার উত্তর হবে 4টি উপায়। তো এই 4 উপায়ে তুমি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবে বৃত্তে। বোঝা গেছে? তো 7 নম্বর গেল। এবার আসো 6 নম্বরে। এটা আমরা মুছে দিই। আমাদের এই মার্কারটা ডিস্টার্ব করতেছে, আমরা একটু মার্কারটা চেঞ্জ করি। এবার আসো এই এমসিকিউটাতে বলছে বিওএপি, এটা একটা আমরা কি বলতে পারি, যে বৃত্তের বাইরে থেকে এই একটা এমসিকিউ হয়, যে মনে করো একটা বৃত্তের বাইরে কোনো পয়েন্ট থেকে, এটাও কিন্তু একটা এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। দেখো বৃত্তের বাইরে থেকে, বাইরের কোনো একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? 2টি। অ্যান্সার কিন্তু কয়টা হবে? 2টি। কয়টি সাধারণ স্পর্শক? 2টা। সো এই 2টা, এর বাইরে আর তুমি স্পর্শক অঙ্কন করতে পারবে না। এর বাইরে যদি এদিক দিয়ে দাও তাহলে তো এটা বৃত্তের বাইরে চলে যাবে, এরও বাইরে চলে যাবে, আর ভিতর দিয়ে দিলে ওটা তো ছেদক হয়ে যাবে। বোঝা গেছে? সো এখন এইখানে একটা কথা আছে, এটা একটা উপপাদ্য আছে, যে তোমার যদি সেন্টার থেকে স্পর্শকের বরাবর কেন্দ্রগামী স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ ওই বৃত্তের স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবারও বলি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কি বলছি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কি ওই বিন্দুর স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এখন আমি যখনই বৃত্তের বাইরে থেকে একটা স্পর্শক অঙ্কন করব এবং সেন্টার থেকে ওই স্পর্শ বিন্দু বরাবর যদি কোনো ব্যাসার্ধ অঙ্কন করি, সেইটা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ। কথা ক্লিয়ার? সো ওইটা যদি হয়, এখন তুমি আমাকে বলো যে পিও আর হচ্ছে পিবিও এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে।
এইখানে অবশ্যই কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন তাহলে এইটাও তো একটা স্পর্শ বিন্দু, এটাও তো একটা স্পর্শক, তাহলে এইখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কোশ্চেন বলছে এ ও বি, এ ও বি এটার মান নির্ণয় করতে। এখন তুমি আমাকে বলো এটা কি একটা চতুর্ভুজ না? এই যে এ ও বি পি, এটা তো একটা চতুর্ভুজ। চতুর্ভুজে দেখো তিনটা কোণ, তুমি জানো যে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তো আমি এটা কি বলতে পারি, আমি বলতে পারি যে কোণ পি, কোণ বি প্লাস কোণ ও প্লাস কোণ এ প্লাস কোণ পি, এই চারটার যোগফল কত হবে, 360 ডিগ্রি হবে। সে এখন মানগুলো বসাই দেই, 90 প্লাস হচ্ছে ও এর মানটা আমরা জানি না, ওইটা আমরা নির্ণয় করবো। এই যে এ ও বি মানে, এ ও বি মানে কোণ ও ধরে নিছি, এটাও 90 ডিগ্রি, আর পি এর মান হচ্ছে 55 ডিগ্রি। সো এবার তুমি ক্যালকুলেশন করলেই কিন্তু এটার অ্যান্সার পেয়ে যাবে, বোঝা গেছে? তাহলে কোণ ও ইকুয়ালস হয়ে যাবে 360 মাইনাস 90 90 180, 180, তাহলে 180 মাইনাস কত, 55। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে, এটা হবে 5 3 আর হচ্ছে 2, 360 থেকে এটা বিয়োগ করো, যা হবে তাই। সো বিয়োগ করেই ফেলি আমরা, 5 এইখানে, আর এইখানে হবে কত, 5, আর এখানে হচ্ছে 4, 4 2 25, আচ্ছা 125। সো এইটা হচ্ছে অ্যান্সার, 125, 125 ডিগ্রি। এই কোণটা, এই অ্যাঙ্গেলটা হবে 125 ডিগ্রি। বুঝতে পারছো? সো এইভাবে কিন্তু আমরা এমসিকিউটা করে ফেললাম। এবার আসো পরেরটাতে যাই। তোমরা যদি এই এমসিকিউটা বুঝতে একটু কষ্ট হয়, আরেকবার একটু দেখো, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কথাগুলো তোমার জানা খুব জরুরি। আচ্ছা, দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ কয়টি স্পর্শক, কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? বলছে দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে, এই যে এটা অলরেডি আমরা করে ফেলছি। বহিঃস্পর্শ মানে এই যে এরকম, তাই না? এরকম যদি হয়, দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে, এবার এদের মধ্যে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? এখন তুমি বলবা কি যে স্যার এইটা এটা এটা একটা হয়, এটাও আর একটা হয়, হইছে যে এটা হয়নি, এই যে এটা আরেকটা হয়েছে, দুইটা হয়েছে। হ্যাঁ, দুইটা না, আরো একটা হয়। আরেকটা কোনটা, এই যে মাঝখান বরাবর, খেয়াল করো, এই মাঝখান বরাবর একটা স্পর্শক আঁকা যায়। কি বাজে স্পর্শক আঁকতেছে, এই যে এইটা। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে কয়টা, কয়টা সাধারণ স্পর্শক, তিনটা। তিনটা কখন, যখন কি বলছে, বহিঃস্পর্শ করে। দুইটা বৃত্ত পরস্পর কি করছে, বহিঃস্পর্শ করছে। করলে আমরা কিন্তু অনেকে কি করবে জানো, অনেকে একটা দিয়ে রেখে দিবে, এই যে এটা, অনেকে এটা করার পরে এই যে এইটা আঁকবে, কারণ ওইটাই দেখছে বহিঃস্পর্শর ক্ষেত্রে এটা। কিন্তু এইদিকেও তো আরো দুইটা হয়। সো এইটা একটু মাথায় রেখো। স্পর্শক আঁকতে গিয়ে আমি সেভ করে ফেলতেছি, সরি ফর দ্যাট। সো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, এটার অ্যান্সার হবে কয়টা, তিনটা। এবার আসো এই এমসিকিউটা, এটা একটা মজার একটা এমসিকিউ, যে এইটা বলছে যে পি ও বি কিউ এটা একটা চতুর্ভুজ আমরা বলতে পারবো, বা এ একটা পয়েন্ট যেখান থেকে এই যে ও ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে দুইটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, তাই তো? এই যে এটা বলছে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু। এখন এই চিত্রটা একটু বুঝতে হবে, এই চিত্রটা এইভাবে দিছে, এটা কিন্তু ইনকমপ্লিট, কমপ্লিট হয় না, এটাকে আমার আগে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু এটা আমরা সমাধান করতে পারবো। বুঝতে পারছো? তো চলো এটাকে আগে চিত্রটা কমপ্লিট করি। যে চিত্রটা হচ্ছে কমপ্লিট হবে যে এইখানে, এইখানে যদি আমি একটা কি আঁকি, রেখা অঙ্কন করি, কিভাবে কমপ্লিট হয় দেখো। আমি তো তোমাকে বলছি স্পর্শ থেকে বাইরে, মানে সেন্টার থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই বিন্দুর স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ। ওকে ফাইন, এই পাশেও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি কোণ। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা লম্ব বা এটা লম্ব, এটা ভূমি, যে কোনো একটা কিছু, এটা লম্ব আর ভূমি। তাহলে এই যে রেড, এই রেড লাইনটা কি হয়ে যাবে, এটা অতিভুজ হয় না? বুঝতে পারছো কি বলছে? তাহলে এই বৃত্তের জন্য, এই ত্রিভুজের জন্য, ত্রিভুজ কত, পি ও এ, এটার ক্ষেত্রে অতিভুজ, এটার ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে ওইটা আমরা কি লিখতে পারি বলো? ওইটা আমরা কি লিখতে পারি না, যে এটা হচ্ছে ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও, আরেকটা উপপাদ্য অলরেডি কিন্তু আছে, সেটা হচ্ছে যে বৃত্তের বাইরে থেকে, বৃত্তের বাইরে থেকে, বাইরে থেকে, এই জন্য আমি বলি উপপাদ্যগুলো কিন্তু, উপপাদ্যের হেডিং পড়াটা খুব গুরুত্বপূর্ণ।
বৃত্তের বাইরে থেকে কোনো পয়েন্ট থেকে যদি দুইটা স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক দ্বয় পরস্পর সমান হয়ে যায়। এইখানে পি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তোমাদের কিন্তু এরকম একটা উপপাদ্য আছে, এটা 23, আমার খেয়াল নাই কত নম্বর উপপাদ্য, বাট এটা হচ্ছে 8.4 আছে, তোমরা একটু দেখে নিও। তো প্রমাণ করতে বলে যে পি এ ইকুয়ালস কত, পিবি। মানে বাইরে থেকে, বৃত্তের বাইরে থেকে কোনো বিন্দু থেকে, বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে তুমি দুইটা স্পর্শক যদি অঙ্কন করো, স্পর্শক দ্বয় পরস্পর সমান, তাহলে এখানে স্পর্শক দ্বয় যদি পরস্পর সমান হয়, আমি লিখতে পারি না যে এ কিউ ইকুয়ালস পি এ, লিখতেই পারি, তাই না? এখন জাস্ট ভ্যালুটা বসাও তো। এখানে ভ্যালু কত, এ কিউ এর ভ্যালু কত, এ কিউ এটা 4x প্লাস 1, আর এটার ভ্যালু পি এর 3x প্লাস কত 7, 3x প্লাস কত 7। একটু আগে কিন্তু আমি পিথাগোরাস কল্পনা করতেছিলাম, কিন্তু আমার তো উপপাদ্য আছেই, আমি কেন পিথাগোরাসে যাবো, এত কষ্ট তো করার দরকার নেই। এবার x গুলো একপাশে নিয়ে আসি, 3x এখানে হচ্ছে 7 মাইনাস 1, এখানে হবে x ইকুয়ালস কত 6, তার মানে x এর ভ্যালুটা 6। এখন দেখো ভালো করে একটা জিনিস চেক করি আমরা, চলো x এর ভ্যালু যে 6, x এর ভ্যালু কত 6, x এর ভ্যালু যদি 6 হয় তাহলে এইটার মান আর এইটার মান সেম হওয়ার কথা 6 বসানোর পরে। তো আমরা চলো বসাই এখানে 3 ইনটু 6 প্লাস কত 7, এখানে বসাই 3 ইনটু 6 প্লাস কত 7, তো 18 প্লাস হচ্ছে 7 মানে 25। সো এখানে বসাই, এখানে কত 4 ইনটু 6 প্লাস কত 1, তো 24 প্লাস কত 1 সমান হচ্ছে 25। বোঝা গেছে? দেখো ভ্যালু কিন্তু সেম চলে আসছে। সো এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 6। সো আমরা এভাবে কিন্তু এটাও করে ফেললাম, খুবই ইজি ছিল। এবার পরেরটাতে আসি। তারপরে আমাদের বলছে কি, তারপরে বলছে যে এটা আরেকটা ইন্টারেস্টিং। আমি আসলে যে এমসিকিউ গুলো নিচ্ছি এগুলো একটু ট্রিকি, একটু মডিফাই করতে হয়, একটু চিত্র আঁকতে হয়, বোঝার আছে অনেক কিছু, যেন তোমাদের এই কঠিন জিনিসগুলো যদি তুমি পেরে যাও, বা আমার এই ক্লাসটা দেখার পরে তুমি এমসিকিউ করতে যাও এই অধ্যায়, দেখবে যে তুমি বই থেকে যা দেখতেছো কিছু না বুঝলেও দেখবে যে বেশিরভাগ বুঝে ফেলছো, বা তোমার যদি কোনো একটা সমস্যা হয় এই ক্লাস দেখার পরে বাকিগুলো ইজি হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো এই একটা এমসিকিউ বলছে 3 সেন্টিমিটার 4-5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বা যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মজার না ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই যে লেখাটা দিছে না, এই লেখা দেখে যদি তুমি চিত্র আঁকাতে না পারো, চিত্র আঁকাতে না পারলে তুমি এই এমসিকিউ কখনোই সলভ করতে পারবে না। তোমার তো চিত্র আঁকানো শিখতে হবে। এই জন্য বলি ম্যাথের ভাষাটা একটু বোঝার দরকার, বুঝবা, বুঝলে তুমি সহজে এমসিকিউ ধরতে পারবা। এটার চিত্র দিয়ে দিলে তোমার কাছে খুবই ইজি। আমি আবার বলতেছি, চিত্র যদি দিত এটা তোমার কাছে ইজি হইতো, কিন্তু এটা তো চিত্র দেয় না, দিছে কথা, এখানে মানে জাস্ট কথাই লিখে দিছে। সো এটার জন্য তোমাকে ইমাজিন করতে হবে যে এটার গ্রাফটা, ফিগারটা কিরকম হবে। ফিগার কল্পনা করার পরে তুমি ফিগার আঁকাবা, তারপরে তুমি দেখবে যে এমসিকিউটা সহজ। তো চলো আমরা প্রথমে কি বলছি একটু দেখি, যে তিনটা মানে সার্কেল নিতে হবে, তিনটা বৃত্ত বহিঃস্পর্শ করে, মানে কেউ কারোর সাথে কিন্তু কি করবে না, ছেদ করবে না। তো আমরা চলো এরকম আঁকাই, এই একটা বৃত্ত আঁকালাম, সো তারপর হচ্ছে এরকম একটা বৃত্ত, আরেকটা বৃত্ত এইটার সাথে, এই যে দেখো মোটামুটি হইছে কোন রকম, এইটা বহিঃস্পর্শ করছে না, তাহলে এইটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার। সো সেন্টার গুলা বলছে কি, বলছে ব্যাসার্ধ বলে দিছে, কিন্তু ব্যাসার্ধ, এই যে ওয়ার্ডের নিচে আমি ডট ডট দিছি। তো একটা 3 4 আর একটা হচ্ছে 5, তাহলে আমরা এটা 3 ধরি, এখানে 3 ধরতে পারি। সো এটা কতটুকু ধরতে পারি, এটা ধরতে পারি 4, আর এইটা ধরতে পারি আমরা কত 5। এখন এই সেন্টারগুলো আমার কি করা লাগবে, যোগ করা লাগবে। তা আমি এটা বাকিটা কমপ্লিট করি। সো এইখান থেকে আমি এটা কমপ্লিট করি, এটা করতে পারি, দেখো হয়েছে আমার। এখন এইটুকু কত, এইটুকু যদি 3 হয় তাহলে এইটুকু তো 3, এইটুকু 4 হইলে এইটুকু 4, এটা 5 হইলে এটাও 5, হয়েছে না? এখন আমার বলছে এটা এ, এটা বি ধরি, আর এটা ধরলাম সি। এই যে এ বি সি একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের কি চাইছে বলো, পরিসীমা। প্রথম কথা হচ্ছে, আমি আমি বহিঃস্পর্শ তিনটা যে ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজ বহিঃস্পর্শ যে করে ওটার আমি চিত্রটা আঁকাইলাম। তারপরে বলছে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজ। এবার এই কেন্দ্রগুলো আছে না, এই যে সেন্টারগুলো আছে,
কি এ বি সি সেন্টারগুলো আমি কি করছি যুক্ত করে দিলেই তো আমার কি হয়ে যাবে ত্রিভুজ হবে। হওয়ার পরে এখন আসো যে ব্যাসার্ধ, এই ছোট ত্রিভুজের এটার ব্যাসার্ধ কত 3 ধরছি, এটা 4 এটা 5, তো এখন আমি এটার ব্যাসার্ধ এইটুকু আনলাম, তাহলে এটার ব্যাসার্ধ কত 5। এবার আসো এইখানে যে বাহুগুলো হয়েছে এ বি এর দৈর্ঘ্য কত হবে, এ বি এর দৈর্ঘ্য 5 যোগ 3 দেখো কত হয়েছে 8 এ বি। এবার বিসি আসো, বিসি কত, বিসি এর দৈর্ঘ্য আসবে 3 যোগ কত 4 তার মানে 7। এবার আসো এসি, এসি এর দৈর্ঘ্য কত আসবে, এসি এর দৈর্ঘ্য আসবে 5 প্লাস কত 4, তাহলে এটা হবে 9। এখন সবগুলা কি করে দিতে বলছে, পরিসীমা মানে সবগুলা বাহুর যোগফল, তো তুমি যোগ করে দাও, সবগুলো যোগ করলে দেখো আসো কত 8 আর সাথে 15 15 15 আর 9 হয় 24, তাহলে অ্যান্সার হবে কত 24, 15 আর 9 হ্যাঁ 24 24 অ্যান্সার। সো এটার অ্যান্সার হবে 24। ক্লিয়ার, মজার ছিল কিন্তু এমসিকিউটা। এবার আসো 2 নম্বরটা, এটা আমরা মুছে দেই। দশ সেন্টিমিটার আর হচ্ছে কয় সেন্টিমিটার 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে, এটা কিন্তু ব্যাসার্ধ বলছে, হ্যাঁ ব্যাস না, ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পর কি করছে অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ কেমনে কেমনে এটা হয়। তো একটা হচ্ছে কত সেন্টিমিটার, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাই তো এখানে। সো বড়টা আমরা ধরলাম কি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর আরেকটা হচ্ছে এখান থেকে ধরলাম এইটুকু কত, এইটুকু হচ্ছে 4 সেমি, এটা বলছে ব্যাসার্ধ। তো আর এই বড় ভ্যালুটা কত, এই ভ্যালুটা ধরে নিলাম 10, তো 10। আচ্ছা এখন অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ মানে তোমাদের একটা অনুসিদ্ধান্তই এখানে আছে, দুইটা বৃত্ত যদি পরস্পর অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় ব্যাসার্ধ দ্বয়ের অন্তর, মানে বিয়োগ করতে বলছে। আবার আমরা একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করলেও দেখি কিন্তু পারি এটা। দেখো এইটুকু পুরাটা কত, এইটুকু পুরাটা কিন্তু 10, এটার নাম দিলাম এ, এটা বি, এটা হচ্ছে ধরো সি দিলাম। এখন এ বি এর ভ্যালুটা কত, এ বি মানে হচ্ছে এই বড় বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ সরি ওইটা হচ্ছে 10। এখন এই যে বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 4, ছোট বৃত্তের ব্যাসার্ধ 4। এখন তোমাকে বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখন তোমার কোশ্চেনটা হচ্ছে এসি ইকুয়ালস 1। এখন এসি যদি পাইতে চাই বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলেই তো হয়, তাহলে বড়টার ভ্যালু কত বলো, এসি সমান হচ্ছে আমরা দিতে পারো এবি মাইনাস হচ্ছে বিসি, এবি মাইনাস বিসি। এখন এবি এর ভ্যালু কত, এবি এর ভ্যালুটা দেখো 10 মাইনাস হচ্ছে এই যে 4 যদি বাদ দিই তাহলে কত থাকে 6, তার মানে আমি এইটুকু যদি বড় ব্যাসার বড় রেখা থেকে বাদ দিয়ে দিই, বড়টা থেকে বাদ দিয়ে এইটুকু, তাহলে এইটুকুই থাকে। সো ওইটুকু মান কেমনে বের করবো, এইটুকু দেখো 4, আবার হ্যাঁ এইটাই আর কি, আমি সরাসরি বিয়োগই করে দেবো, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। 10-এর থেকে আমি 4 বাদ দিয়ে দিব, তাহলে এই যে এই সেন্টার থেকে এই দূরত্বটা আমি পেয়ে যাব। বোঝা গেছে কি বলছে? তো এই জন্য বলা হয় যে যদি অন্তঃস্পর্শ করে, মনে রেখো অন্তঃস্পর্শ মানে হচ্ছে অন্তর, অন্তর মানে বিয়োগ, অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অন্তর মানে এটাও অন্ত, এটাও অন্ত, দেখো অন্তঃস্পর্শ মানে অন্তর করে দিবা, সহজ কথা, এইভাবে মনে রাখতে পারো তুমি। আর বুঝলে, চিত্র বুঝলে তো মুখস্থ করারও কিছু নেই, কোনো টেকনিকই লাগবে না তোমার, তুমি নিজেই পারবা। এবার আসো 1 নম্বরটাতে বলছে 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে দুইটা বৃত্ত, এবার কি করছে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর একটা হচ্ছে 8 আর একটা কি 4, এবং তারা কি করছে বলো বহিঃস্পর্শ করছে, এইটাই হচ্ছে বিষয়, বহিঃস্পর্শ করছে। তো বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধ যদি দেখো এখানে ব্যাসার্ধ কত, সরি ব্যাস 8, ব্যাস যদি 8 হয় ব্যাসার্ধ কত হয়ে যাবে 4, ঠিক আছে। ছোটটার ব্যাসার্ধ কত 4, তাহলে এইটুকু কত হয়ে যাবে 2 সেমি, 2 সেমি আর হচ্ছে 4 সেমি। এখন বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো এই যে বহিঃস্পর্শ করছে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, আর এটা যদি ভিতরে নিয়ে আসো দূরত্ব কিন্তু কমে, দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে এ আর এটা ধরো বি, তো এটার মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যাবে, জাস্ট 4 আর 2 যোগ করে দাও 6, এটাও কিন্তু কি আসছে 6 আসছে, কিন্তু মান তো ভিন্ন ছিল। সো এটাই আর কি, যদি এইটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে যে বৃত্তদ্বয় যদি পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় কি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, সমষ্টি।
সো এই আর কি বিষয়। সো এই এমসিকিউ গুলা তোমাদের জন্য কমপ্লিট করা হলো, তোমরা এগুলা প্র্যাকটিস করো, প্লাস হচ্ছে এখন টেস্ট পেপারে চলে যাও, টেস্ট পেপার থেকে এই টাইপের যা আছে সব কমপ্লিট করে ফেলো। দেখো তোমার হচ্ছে রেজাল্ট ভালো করার দায়িত্ব তোমার, এবং এটা তোমার হাতেই আছে। তোমার কোনো টিচার কিন্তু তোমাকে রেজাল্ট ভালো করে দিতে পারবে না, বুঝাতে পারছি আমি? বা টিচাররা কি করে, হয়তো বা তোমাকে একটা বাধা অতিক্রম করাই দিতে পারে, যে হ্যাঁ এই অংশটাতে তুমি বেঁধে গেছো, বুঝতেছো না, ওইটা আমরা বুঝাই দিতে পারবো। কিন্তু তোমার রেজাল্ট কিভাবে তুমি করবা যদি নিজে পড়াশোনা না করো? এই জন্য বলি নিজে পড়াশোনা করো। আর এই যে আমাদের যেই সিরিজ চলতেছে, এই সিরিজগুলা দেখতে থাকো। হ্যাঁ, তুমি কিন্তু এগুলা খাতা কলমও লাগে না, অনেক সময় এটা দেখলেই অনেক কিছু মুখস্থ হয়ে যাচ্ছে এখানে। সো এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।